আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আরো একটা ক্লাস করতে এসেছি। আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, সমস্যা নাই। আহ তো আজকের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং আজকে যে টপিকটা, সেটার নাম হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যা। এখান থেকে সবসময় কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে। আপনাদের এইটা সম্পর্কে ধারণা ক্লিয়ার রাখতে হবে, এবং এই মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে যখন কোশ্চেন আসে, তখন আরো কিছু কনসেপ্ট গুলো ক্লিয়ার হলে আপনি এই ধরনের কোশ্চেন গুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তো আসেন আমরা স্টার্ট করি আজকের এই ক্লাসটা। তো প্রথমে প্রথমে আমি যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এইটা একটু দেখেন যে পূর্ণ সংখ্যা এইটা সম্পর্কে আগে একটু আপনারা দেখেন যে আমাদের কাছে কিছু পূর্ণ সংখ্যা থাকতে পারে। পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলে এটা কি, ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে বলে হচ্ছে ইন্টিজার। ইন্টিজার বা হচ্ছে এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, ইন্টিজার গুলাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পূর্ণ সংখ্যাগুলা কি? পূর্ণ সংখ্যাগুলা যেমন নেগেটিভ হতে পারে, পূর্ণ সংখ্যা শূন্য, আবার পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে। এই পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এইটা আগে আপনার একটু শিখে ফেলেন যে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে যেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক হোক ঋণাত্মক হোক, এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে যেগুলো খণ্ডিত না, অর্থাৎ যেগুলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা নয়, সেগুলোকেই বলি আমরা কি, পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার যখন আমরা সেট বলি, তখন এই পূর্ণ সংখ্যাকে আমরা অনেক সময় এইভাবে করে লিখি যে এইটা শূন্য যেমন পূর্ণ সংখ্যা, +1 +2 +3 +4 এরকম করে চলছে। যত +100 +100 মানে +1000 প্লাস, মানে 1 কোটি 100 কোটি, এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার ঋণাত্মকের দিকে -1 -2 -3 এরকম করে -100 -1000 -মিলিয়ন বিলিয়ন যাই বলেন না কেন, এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে অ্যাকচুয়ালি কি প্লাস আছে, মাইনাস আছে এবং শূন্য আছে। এই জিনিসটা আমরা মনে রাখবো। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা পার্টি আছে, মানে পূর্ণ সংখ্যার মধ্যে আমাদের তিনটা পার্টি থাকবে। যে আমাদের হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। ঋণাত্মক থাকতে পারে, যাদের আগে মাইনাস দেওয়া আছে সেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, যাদের আগে প্লাস দেওয়া আছে বা কিছু দেওয়া না থাকলেও প্লাসই বোঝায়। আবার শূন্যও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এবং শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মিলে অঋণাত্মক সংখ্যা বলা হয়। ঠিক আছে? তো আমরা প্রথমত আমরা প্রথমত হ্যাঁ আমরা প্রথমত জিনিসটা আমরা প্রথমত জিনিসটা বুঝে গেলাম যে পূর্ণ সংখ্যার বিষয়টা আসলে কি, পূর্ণ সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, পূর্ণ সংখ্যা বুঝার পরে এরপরে আমরা আর কি বুঝবো? আচ্ছা, আমি কিছু পূর্ণ সংখ্যা আমি নিলাম, কিছু পূর্ণ সংখ্যা লিখলাম, শূন্য সহ কিছু পূর্ণ সংখ্যা লিখলাম। মনে করেন 0 লিখলাম, 1 লিখলাম। ওয়ান ওয়ানও লিখতে পারি, -1ও লিখতে পারি। 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম। সংখ্যাগুলো একটু চেক করেন, হ্যাঁ, কি লিখতেছি। আচ্ছা, একটু এইভাবে করে লিখি যে 0, তারপর 1, এইখানে লিখি না, 0, তারপরে তারপরে লিখলাম 1, তারপরে লিখলাম 2, তারপরে লিখলাম 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, 8, 9, 10। এগুলো পূর্ণ সংখ্যা লিখেছি। আচ্ছা, এই পাশে আরো কিছু পূর্ণ সংখ্যা লিখবো, খেয়াল করেন, আরো কিছু পূর্ণ সংখ্যা লিখবো। মনে করেন এখানে লিখলাম 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এগুলো পূর্ণ সংখ্যা লিখলাম। ঠিক আছে? ওকে। এখন এই পূর্ণ সংখ্যাগুলার আমরা পূর্ণ সংখ্যাগুলার আমরা এই যে পূর্ণ সংখ্যাগুলা যে লিখছি, এগুলো মোটামুটি সবগুলাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো লিখলাম না? আচ্ছা, লিখার পরে আমরা একটা কাজ করব এখন। এই পূর্ণ সংখ্যাগুলার
আমরা কি করব, আমরা চমৎকার ধরনের একটা কাজ করব। এখানে পূর্ণ সংখ্যা লিখেছি, এইখানে পূর্ণ সংখ্যা লিখেছি। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করব। বর্গ, পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করব। ঠিক আছে, পূর্ণ সংখ্যাগুলোর কি করব, বর্গ করব। আচ্ছা, পূর্ণ সংখ্যার বর্গ এখানেও করব, এই জায়গাটাতেও করব। কেন করব আমি বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন। শূন্য এর বর্গ, বর্গ মানে কি, একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করা। শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এর বর্গ মানে কত হয়, শূন্য। একের বর্গ, একের বর্গ মানে কত হয়, এক আর এক গুণ করলে এক। দুই এর বর্গ মানে কত হয়, এই বর্গগুলা করছি ভালো করে দেখেন। শূন্য এর বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে শূন্য। একের বর্গ করলে আমরা এক আর এক গুণ করলে পাচ্ছি এক। দুই এর বর্গ করব, দুই আর দুই গুণ করলে পাচ্ছি চার। তিনের বর্গ করছি, তিন আর তিন গুণ করলে পাচ্ছি নয়। চারের বর্গ করছি, চারের বর্গ করলে কি, চার আর চার গুণ করলে হচ্ছে 16। পাঁচের বর্গ করছি, পাঁচ আর পাঁচ গুণ করলে কত, 25। ছয়ের বর্গ করছি, ছয় আর ছয় বর্গ করলে কত হচ্ছে, 36। দেখেন ভালো করে খেয়াল করেন। সাতের বর্গ করছি, সাত আর সাত গুণ করলে কত, 49। আটের বর্গ করছি, আট আর আট গুণ করলে কত, 64। এরপরে নয়ের বর্গ করছি, নয় আর নয় গুণ করলে কত, 81, তাই না? এবার দশের বর্গ করছি, দশ আর দশ গুণ করলে হচ্ছে 100। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। আমরা জাস্ট বর্গ করছি। আমরা যেই যেই কাজটা করলাম এখানে বর্গ করলাম, সেম কাজটা এখানেও বর্গ করি। 11 এর বর্গ করি, 11 এর বর্গ করলে 11 আর 11 গুণ করলে 121। 12 এর বর্গ করলাম, 12 আর 12 গুণ করলে 144। 13 এর বর্গ করলে 13 আর 13 গুণ করলে 169। 14 এর বর্গ করলে 14 14 হচ্ছে 196। 15 এর বর্গ করলে 15 আর 15 গুণ করলে হয় 225। 16 এর বর্গ করলে 16 আর 16 গুণ করলে হয় 256। 17 আর 17 গুণ করলে হয় 289। 18 আর 18 গুণ করলে হয় 324। 19 এবং 19 গুণ করলে হয় 361। 20 এবং 20 গুণ করলে হয় 400। ঠিক আছে, এরপর 21 এর বর্গ করলে 441, 22 এর বর্গ করলে 484, এগুলো হতে পারে। এগুলো আমরা এই পর্যন্ত রাখলাম, 20 পর্যন্ত রাখলাম। এগুলো কি, পূর্ণ সংখ্যার বর্গ করলাম। হ্যাঁ, পূর্ণ সংখ্যার বর্গ করলাম, পূর্ণ সংখ্যাগুলোর বর্গ করলাম। এখানে আরো একটা কথা বলার বলার আছে আমার। মনে রাখবেন, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ করলে যত পাওয়া যায়, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যার বর্গ করলেও কিন্তু ততই পাওয়া যায়। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে একের বর্গ করলে যেমন এক গুণন এক মানে এক, আপনি যদি -1-এরও বর্গ করেন তাহলে কিন্তু -1 গুণন -1, এই দুইবার -1 গুণ করলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, ওয়ান আর ওয়ানে গুণ করলে কিন্তু ওয়ান হয়। এই দুইটা মান কিন্তু সেমই আসে। এই দুইটা মান কি আসে বলেন তো, এই দুইটা মান কিন্তু সেমই আসবে। আপনি যে কোনো সময় একই সংখ্যার প্লাসের বর্গ করলেন, আপনি মনে করেন 5-এর বর্গ করলেন, 5-এর বর্গ করলে যেমন 5 আর 5 গুণ করলে 25, তেমন -5-এর বর্গ করলেও কিন্তু -5 দুইবার গুণ হবে। তাহলে মাইনাস আর মাইনাসে তো প্লাস, তারপরে 5 আর 5-এ গুণ করলে কিন্তু 25ই হবে, +25ই অ্যান্সার আসবে। তার মানে একই জিনিসের প্লাসের বর্গ করেন আর মাইনাসের বর্গ করেন, দুটারই কিন্তু মান কিন্তু সেমই আসে। প্লাস এবং মাইনাসের বর্গ করলে কিন্তু মানগুলা কিন্তু সেম আসে। এটা কি বুঝেছি সবাই, ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু মানগুলা কিন্তু আমাদের সেম আসে, আসে না? আচ্ছা, এখন কথা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা একটা জিনিস এখন এখন শুনবো, সেটা হলো এই যে পূর্ণ সংখ্যাগুলার যে বর্গ করলাম, এই ডান পাশে যে সংখ্যাগুলা পেলাম, এগুলোকে বলা হয় হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এগুলোকে কি বলে বলেন তো? এগুলোকে বলা হয়, আমি এখন এই বর্গ সংখ্যা কথাটা কেটে দিব, বর্গ সংখ্যাটা কেটে দিয়ে আমি যেটা এবার লিখবো, বর্গ কথাটা কেটে দিলাম, বর্গ কথাটা কেটে দিলাম। আমরা যে পূর্ণ সংখ্যার বর্গ করছি, এই জিনিসটার নাম হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আপনাকে আমি যদি বলি যে পূর্ণ বর্গ সংখ্যা আসলে কোনগুলো, পূর্ণ বর্গ, পূর্ণ বর্গ সংখ্যা, আমি একটু লিখে ফেলি, তারপরে হ্যাঁ এভাবে করে দিয়ে দেই। এই যে পূর্ণ বর্গ সংখ্যা, তাহলে এখানে পূর্ণ বর্গ সংখ্যা কারা? একটা হলো, আমি যদি পূর্ণ বর্গ সংখ্যার কথা চিন্তা করি,
শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, এক একটা পূর্ণবর্গ সংখ্যা, চার একটা পূর্ণবর্গ সংখ্যা, নয় একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49, তারপরে 64, 81, 100, 121, 144, 169, 196, তারপরে 225, হ্যাঁ 256, 289, 324, 381, 400, তারপর 21-এর বর্গ করলে যদি পাওয়া যায় 441, 22-এর বর্গ করলে 484, হ্যাঁ এইভাবে করে আহ মানে 23-এর বর্গ করলে 529, হ্যাঁ এরকম করে 25-এর বর্গ করলে 625, এগুলো সবগুলাই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। কোন পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাকে আমরা বলবো কি বলেন তো? পূর্ণ বর্গ সংখ্যা। এটাকেই আমরা বলবো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বুঝেছি? আমি একটা জিনিস জানতে চাই, সবাই কি বুঝতে পেরেছি? এই পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটাকেই আমরা বলবো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? তাহলে পূর্ণ সংখ্যার বর্গ সংখ্যাটাকেই আমরা বলবো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এখন দেখেন মজার ব্যাপারটা হলো যে এই পূর্ণবর্গ সংখ্যার যদি আপনি কখনো বর্গমূল করেন, মানে এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর যদি বর্গমূল করেন, তাহলে সেই পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে যার আপনি বর্গ করে পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছিলেন। অর্থাৎ অর্থাৎ এই কথাটার অর্থ হলো এরকম যে শূন্য আপনি শূন্যের বর্গ করে পেয়েছেন, তাই আপনি যদি কখনো শূন্যের বর্গমূল করেন তাহলে শূন্যই পাবেন, তাই না? আবার যদি একের বর্গমূল করেন তাহলে আপনি একই পাবেন। আবার যদি আপনি চারের বর্গমূল করেন, যেহেতু দুই আর দুই দুইবার গুণ করলে চার হয়, তাই চারের বর্গমূল করলে আপনি দুইয়ের বর্গ করে যেহেতু চার পেয়েছেন তাহলে কিন্তু দুই পাবেন। আবার নয়ের বর্গমূল করলে আপনি কিন্তু তিন পাবেন। কথা কি বোঝা গেল? যেগুলো পূর্ণ পূর্ণ বর্গ সংখ্যা, আমরা যে বলছি পূর্ণ বর্গ সংখ্যা যে কথাটা বলছি, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং না? যে এই যে পূর্ণ বর্গ সংখ্যা যে আমরা যেগুলো পেয়েছি, একটা তো সংখ্যার বর্গ করে পেয়েছি, যেমন চারের বর্গ করে 16 পেয়েছি, তাহলে 16 এর বর্গমূল করলে কিন্তু আমরা এই চারটা কিন্তু ফেরত পাবো। যেমন 5-এর বর্গ করলে 25 পেয়েছি, তাহলে 25-এর বর্গমূল করলে কিন্তু আমরা 5টা ফেরত পাবো। 6-এর বর্গ করলে 36 পেয়েছি, তার মানে 36-এর বর্গমূল করলে কিন্তু 6 আমরা ফেরত পাবো। ক্লিয়ার? বুঝেছি? অসাধারণ, ধুমধাম, পারবো। 49-এর বর্গ করলে কিন্তু আমরা 7 ফেরত পাবো। সেরকম 64-এর বর্গ করলে কিন্তু আমরা 8 ফেরত পাবো, তাই না? 81-এর বর্গ করলে, যেহেতু 9 দুইবার গুণ করে 81 হয়েছে, 9 ফেরত পাবো। 100-এর বর্গমূল করলে কিন্তু আমরা 10 ফেরত পাবো। কথা কি বুঝেছি না? অস্থির সুন্দর। তো 121-এর বর্গমূল করলে 11 চলে আসবে, 144-এর বর্গমূল করলে 12 চলে আসবে, 169-এর বর্গমূল করলে 13 চলে আসবে, 196-এর বর্গমূল করলে 14 চলে আসবে, হ্যাঁ 225-এর বর্গমূল করলে 15 চলে আসবে, তারপরে 256-এর বর্গমূল করলে 16 চলে আসবে, 289-এর বর্গমূল করলে আমাদের 17 চলে আসবে, হ্যাঁ 324-এর বর্গমূল করলে 18 চলে আসবে, তারপরে 361-এর বর্গমূল করলে 19 চলে আসবে, এবং 400-এর বর্গমূল করলে আমাদের কিন্তু 20 চলে আসবে। তার মানে ওই জিনিসটা কিন্তু আমরা ফেরত পাই, তাই না? তাই না? এই বর্গমূল করলে কিন্তু আমরা ওই যে যার বর্গ করে ওইটা পেয়েছিলাম, ওই জিনিসটার যেই পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছিলাম তার বর্গমূল করলে আবার ওই আগের বর্গ, মানে যেই সংখ্যাটার পূর্ণ সংখ্যাটার বর্গ করছিলাম সেটা কিন্তু আমি ফেরত পেয়ে যাই। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হইলো, আমি শূন্যের বর্গমূল করলাম, শূন্যের বর্গমূল করলাম, শূন্য পাইলাম। এই যে এই শূন্যের বর্গমূল করছি, শূন্য পাইছি। একের বর্গমূল করছি, এক পাইছি। চারের বর্গমূল করছি, দুই পাইছি। চারের বর্গমূল করছি, দুই পাইছি। কিন্তু দেখেন তো, আমার এক এবং চারের মধ্যে তো আরো কিছু সংখ্যা আছে। এক আর চারের মধ্যে কি পূর্ণ সংখ্যাই তো আছে, 2 3 4, 2 3 তো আছে, 2 এবং 3 আছে না? 2 আর 3 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না, তাই না? কারণ কারো তো বর্গ করে আমি 2 বা 3 পাই নাই। শূন্যের বর্গ করে শূন্য পাইছে, একের বর্গ করে 1, 2-এর বর্গ করে 4, 3-এর বর্গ করে 9। তাহলে 1 এবং 4-এর মাঝখানে 2 এবং 3 আছে। আবার 4 এবং 9-এর মাঝখানে 5 6 7 8 আছে। আবার 9 আর 16-র মাঝখানে 10 11 12 13 আছে। এই যে মাঝখানের যে সংখ্যাগুলো আছে, এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যদি বলি যে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, তাহলে এমন সংখ্যাগুলোকে আমরা একটু চিন্তাই করতে পারি, যেগুলো পূর্ণবর্গ না, মানে কারো বর্গ করলে যেগুলো পাওয়া যায় না, সেগুলো কি পূর্ণবর্গ নয় এমন সংখ্যা।
এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার, পূর্ণবর্গ সংখ্যার আচ্ছা বর্গমূল করব কিভাবে করে, মানে কি বর্গমূল করবেন কিভাবে, মানে হচ্ছে যে এই চারের বর্গমূল করলে যে দুই পাওয়া যায়, এটা করার সিস্টেমটা কি? আপনাকে চারকে হিসাব করতে হবে এমন কোন দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ করলে চার পাওয়া যায়। দুই দুইবার গুণ করলে চার পাওয়া যায়, তিন দুইবার গুণ করলে নয় পাওয়া যায়, তাই বর্গমূল হচ্ছে তিন। চার দুইবার গুণ করলে 16 পাওয়া যায়, তাহলে বর্গমূল করলে চার পাওয়া যাবে। যেমন আমি যদি বলি 196, দুইবার কি জিনিস গুণ করলে 196 পাওয়া যায়, অ্যান্সার হচ্ছে 14, সেজন্য 14 হচ্ছে 196 বর্গমূল। এইটা। এখন কথা হচ্ছে, এটা কি বুঝেছি? এই পর্যন্ত ক্লিয়ার হলে একটু আপনারা সবাই ক্লিয়ার লেখেন, এই পর্যন্ত বুঝেছি কি? সবাই কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, অস্থির ভাবে ক্লিয়ার হয়েছে কিনা? মানে ব্যাপারটা হচ্ছে, যেমন আপনার কাছে বলা হয়েছে 21-এ 121-এর বর্গমূল, 121-এর বর্গমূল কি হবে? মানে ব্যাপারটা হচ্ছে বর্গ আর বর্গমূল কাকে বলে, এইটা যদি আপনি সংজ্ঞাটাই একটু ভালো করে শুনেন। হ্যাঁ, মানে বর্গ আর বর্গমূল কাকে বলে আসলে, এইটা ক্লাস 7-এর বইয়ে সুন্দর মতো এই সংজ্ঞাটা দেয়া আছে। মানে উম, মানে পুরাতন, এই নতুন কারিকুলাম না, আগের কারিকুলামের বইয়ে সুন্দর করে সংজ্ঞাটা দেওয়া ছিল। কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলে, ওই সংখ্যা দ্বারা গুণ করলে, গুণ করলে যে গুণফল পাওয়া যায়, যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার, তা ওই সংখ্যার বর্গ, তা ওই সংখ্যার বর্গ, তা মানে কি গুণফলটা, তা ওই সংখ্যার হচ্ছে বর্গ। এবং ওই সংখ্যাটিকে, ওই সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। একেবারে প্রথম অধ্যায়ে এই সংজ্ঞাটা দেওয়া ছিল। এই কথার অর্থ কি, যে একটা সংখ্যা মনে করেন 5 আছে, 5কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো? 5কে 5 দিয়ে গুণ করলে কত পাবো? 5কে, এই একই সংখ্যা, 5কে একই সংখ্যা 5 দ্বারা আমরা গুণ করলাম, ওই সংখ্যাটা দিয়ে গুণ করলাম, তাহলে যে গুণফলটা পাবো সেটা কি 25। এই 25 হলো 5-এর বর্গ। কেন? এই গুণফলটা হইল এই সংখ্যাটার হচ্ছে বর্গ, তাহলে 5-এর বর্গ হচ্ছে 25। 5-এর বর্গ হচ্ছে 25। কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় ওই সংখ্যার বর্গ। আবার ওই সংখ্যাটিকে বলা হয়, এই 5কে বলা হয় উক্ত গুণফলের বর্গমূল। মানে এই যে 25 যে আছে, এই 25-এর বর্গমূলকে, 25-এর বর্গমূল মানেই হচ্ছে আমাদের 5। এইখান থেকে আমরা বুঝতে পারতেছি, এইখানে যে বিষয়টা বলেছে যে আমরা যদি শূন্যকে শূন্য দ্বারা গুণ করে শূন্য পাই, হ্যাঁ, একে একে এক দ্বারা গুণ করলে এক পাই, দুইকে দুই দ্বারা গুণ করলে চার পাই, তাহলে এই যে দুইকে দুই দিয়ে গুণ করলে যে চার পেলাম, এই চারটা হচ্ছে 2-এর বর্গ, কিন্তু এই দুইটা হচ্ছে 4-এর বর্গমূল। সবাই কি বুঝেছি? এই দুইটা হচ্ছে কি, দুইটা হচ্ছে 4-এর বর্গমূল। 3-এর বর্গ করলে 9 পাওয়া যায়, তাহলে 9টা হচ্ছে 3-এর বর্গ, কিন্তু 3টা হচ্ছে 9-এর বর্গমূল। ক্লিয়ার? বুঝেছি? ইজ ইট ক্লিয়ার? আমরা সবাই বুঝতে পেরেছি? এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, বর্গ আর বর্গমূল কাকে বলে জিনিসটা। আচ্ছা, সেই জন্যই মানে আমরা যখন 18 × 18 করবো 324 পাবো, তাহলে 324 হলো 18-এর বর্গ, আবার 324-এর বর্গমূল হলো 18। মানে বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। এখন আসেন, এখন আমি যেটা বলছি যে এর পরের, পরের পোর্শনটা, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা কয়েকটা আমরা যদি চিন্তা করি। শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ শূন্য গুণন শূন্য মানে শূন্য। আচ্ছা, আপনারা আপনারা নিজেরা আমাকে কিছু পূর্ণবর্গ আহ নয় এই সংখ্যাগুলোর মধ্যে, 0 1 2 3 4 5 6 7 8, এগুলো আমি লিখতেছি, লিখার মধ্যে আমি ধারাবাহিক কয়েকটা সংখ্যা লিখতেছি। ঠিক আছে, 19 20 21 22 23 24
25। হ্যাঁ, এই কয়েকটা সংখ্যা লিখলাম। এগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যাগুলাকে আমি একটু কেটে দিব। বলেন তো, শূন্য এর বর্গ করলে শূন্য পাওয়া যায়, তাহলে শূন্য একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার মধ্যে শূন্য থাকবে না। একের বর্গ করলে এক পাওয়া যায়, তার মানে এক একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এখানে এটা থাকবে না। তারপরে দুইয়ের বর্গ করলে চার পাওয়া যায়, তাহলে চার এখানে থাকবে না। তিনের বর্গ করলে নয় পাওয়া যায়, তাহলে নয় এখানে থাকবে না। চারের বর্গ করলে 16 পাওয়া যায়, তাহলে এখানে এটা থাকবে না। পাঁচের বর্গ করলে 25 পাওয়া যায়, তাহলে এটা থাকবে না। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতেছি, এই সংখ্যাগুলা বাদ দিয়ে যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এরা পূর্ণবর্গ না। এখানে যে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এরা হচ্ছে পূর্ণবর্গ নয়। একটা জিনিস আমরা প্রথমত খেয়াল রাখবো, যারা পূর্ণবর্গ নয় এমন সংখ্যা যদি হয়, এদের বর্গমূল এদের বর্গমূল মনে রাখবো আমরা সব সময় অমূলদ সংখ্যা। এদের বর্গমূল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা কি জিনিস সেইটা পরে শিখবো। আগে প্রথমত আপনি জানবেন, যদি পূর্ণবর্গ না হয় তাহলে তার বর্গমূল হবে অমূলদ সংখ্যা। অর্থাৎ অর্থাৎ আমরা যদি বলি দুইয়ের বর্গমূল থাকলে সেইটা একটা অমূলদ সংখ্যা হবে। আমি যদি বলি তিনের বর্গমূল করলে সেটা একটা অমূলদ সংখ্যা হবে। পাঁচের বর্গমূল করলে সেটা একটা অমূলদ সংখ্যা হবে। ছয়ের বর্গমূল করলে একটা অমূলদ সংখ্যা হবে। সাতের বর্গমূল করলে অমূলদ সংখ্যা হবে। আটের বর্গমূল করলে অমূলদ সংখ্যা হবে। দশের বর্গমূল করলে অমূলদ হবে। 11 এর বর্গমূল করলে অমূলদ হবে। 12 এর বর্গমূল করলে অমূলদ হবে। 13 এর বর্গমূল করলে অমূলদ হবে। 14 এর বর্গমূল করলে অমূলদ হবে। 15 এর বর্গমূল করলেও অমূলদ হবে। 17 এর বর্গমূল করলে অমূলদ হবে। 18 এর বর্গমূল করলে অমূলদ হবে। 19 এর বর্গমূল করলে অমূলদ হবে। 20 এর বর্গমূল, এইভাবে করে চলবে। পূর্ণবর্গ না এমন সংখ্যার যদি আমরা বর্গমূল করি, সেগুলো অমূলদ সংখ্যা হবে। প্রথম জিনিসটা আমরা মাথায় রাখবো, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অল টাইম হবে অমূলদ সংখ্যা। আমরা কিন্তু এখনো অমূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, এটা এখনো পড়ি নাই। মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা কি জিনিস, এইটাকে আমরা এখনো পড়ি নাই। ঠিক আছে? তো তারপরও আমি আগে পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণবর্গ নয় এমন সংখ্যা এটা শিখাইলাম যে হ্যাঁ, এখন আপনি যদি বলেন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে কি পাওয়া যাবে, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে যেমন 0 এর বর্গমূল করলে তো 0ই পাওয়া যাবে। এটা তো একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় মূলদ সংখ্যা। √1 করলে তো 1ই পাওয়া যাবে, এটাও একটা মূলদ সংখ্যা কারণ এটা পূর্ণ সংখ্যা। √4 করলে 2 পাওয়া যাবে, এটা পূর্ণ সংখ্যা মানে মূলদ সংখ্যা। √9 করলে 3 পাওয়া যাবে, এইটা মানে এটা একটা কি, পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে এটা মূলদ সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সবাই কি ক্লিয়ার হয়েছি? এটা কি বুঝেছি? এখন পর্যন্ত আমরা এইটুকু জানলাম, পৃথিবীতে কখনো যদি আমরা এমন কিছু পাই যে যেটা পূর্ণবর্গ না, সেইটার বর্গমূল করতে দিয়েছে, সেইটার বর্গমূলটা সবসময় অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে? ক্লিয়ার, বুঝেছি। রাইট, সুন্দর। ওকে, এখন আসেন এখন আসেন যে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এটা আগে আমরা শিখি, তারপরে আরেকটু জিনিসটা আমরা ডিটেলসে আসি। প্রথমে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, সংখ্যা মূলত দুই প্রকারের, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা নিয়ে ডিল করতেছি, কাল্পনিক সংখ্যা আই নিয়ে ডিল করছি না এখন। আমরা কাল্পনিক সংখ্যার উপরেও কিন্তু ক্লাস করব, কারণ বিসিএস পরীক্ষায় ইতিমধ্যে কয়েকবার কাল্পনিক সংখ্যা আই দিয়ে কোশ্চেন আসছে। হ্যাঁ, সেভারাল টাইমস আই দিয়ে কোশ্চেন আসছে, আই দিয়ে, যেটাকে বলে কাল্পনিক সংখ্যা। তো আজকের সংখ্যা যে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যাটা যে আছে, এইটা কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যার একটা পার্ট। এটা হচ্ছে বাস্তব সংখ্যার পার্ট। তাই আমরা আজকে শুধুমাত্র বাস্তব সংখ্যাই পড়বো। হ্যাঁ, কাল্পনিক সংখ্যা আমরা পড়ছি না আজকে। কাল্পনিক সংখ্যা হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, যেটা ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, সেটা থেকে জটিল সংখ্যা আসে। তো এই যে বাস্তব সংখ্যা যে আছে, এই বাস্তব সংখ্যাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। বাস্তব সংখ্যাকে, এই বাস্তব সংখ্যা, এবং মজার ব্যাপার হচ্ছে বাস্তব সংখ্যা কাকে বলে এই সংজ্ঞাটাও আমরা, এই যে দুইটা ভাগ আছে এই দুইটা ভাগ দিয়ে আমরা সংজ্ঞাটা দিই। হ্যাঁ, এই দুইটা ভাগটা দিয়েই আমরা আসলে সংজ্ঞা দিই। সেই দুইটা ভাগের নাম কি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আপনারা সবাই বলতে পারার কথা, কারণ আমরা এতক্ষণ থেকে এটাই পড়ছি যে পৃথিবীতে এই যে বাস্তব সংখ্যা যে আছে, বাস্তব সংখ্যা দুই প্রকারের, এবং তার মধ্যে একটার নাম হচ্ছে কি, মূলদ সংখ্যা। মানে বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। এক সেকেন্ড, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আর। আর
বাস্তব সংখ্যার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। এটার ইংরেজি হচ্ছে, মূলদের ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদের ইংরেজি হচ্ছে ইরেশনাল নাম্বার। এদেরকে প্রকাশ করা হয়, মূলদকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর অমূলদকে প্রকাশ করা হয় কিউ প্রাইম বা কিউ পূরক মানে কিউ সি দ্বারা, কিউ সি অথবা কিউ প্রাইম দ্বারা এটা এটা প্রকাশ করা হয়। মজার ব্যাপারটা হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে বাস্তব সংখ্যা যে আছে, বাস্তব সংখ্যা কাকে বলে? হ্যাঁ, এইটা যদি আপনাকে সংজ্ঞা দিতে বলে কেউ, আপনার কোনো ভাইভাতে আসলো যে বাস্তব সংখ্যা কাকে বলে, এইটার মেইন সংজ্ঞাটাই হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত তাকেই বাস্তব সংখ্যা বলে। কারণ পৃথিবীতে যদি কোনো একটা সংখ্যা বাস্তব হয়, তাকে হয় মূলদের মধ্যে পড়তে হবে, না হলে অমূলদের মধ্যে পড়তে হবে। আর কোনো অপশন নাই, মানে এর আর কোনো অপশন নাই। মানে পৃথিবীতে কোনো সংখ্যাকে যদি কি হইতে হয় বলেন তো, কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যাকে যদি আহ বাস্তব হতে হয়, তাহলে বাস্তব হতে হলে ওকে অবশ্যই 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 কিসের কিসের মধ্যে পড়তে হবে? হয় মূলদের মধ্যে, না হলে অমূলদের মধ্যে, দুইটার মধ্যে একটা। তাছাড়া তার কোনো অপশন নাই। এমন না যে এমন একটা সংখ্যা আছে সে মূলদ না অমূলদ না কিন্তু সে বাস্তব সংখ্যা, এটা পৃথিবীতে পসিবলই না। যেমন আপনাকে আমি যদি বলি শূন্য, শূন্য, আপনি যদি বলেন শূন্য কি সংখ্যা, বাস্তব নাকি অবাস্তব, আপনি বললেন হ্যাঁ শূন্য তো বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে শূন্য মূলদ নাকি অমূলদ, আপনি যদি বলেন যে শূন্য মূলদ না অমূলদ না, এটা পৃথিবীতে পসিবলই না, পসিবলই না। কেন পসিবল না? কারণ বাস্তব সংখ্যা হইলে হয় মূলদে পড়তে হবে, না হলে অমূলদে পড়তে হবে। এছাড়া ওর কোনো আর অপশন নাই। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছি কি আমরা? বুঝেছি সবাই? কথা কি বুঝতে পেরেছি? আমি একটু জানতে চাই, পৃথিবীতে যত সংখ্যা আছে, পৃথিবীর সব সংখ্যাই বাস্তব না, পৃথিবীতে সব সংখ্যা বাস্তব না, ইমাজিনারি নাম্বার আছে। ইমাজিনারি নাম্বার আছে, সব সংখ্যাই বাস্তব নয়। সব সংখ্যা বাস্তব এই কথাটা ভুল আর কি। ইমাজিনারি নাম্বার, যেমন কারেন্ট যখন আমরা মাপি ওখানেই অনেক ইমাজিনারি নাম্বার চলে আসে। হ্যাঁ, √-1 ইকুয়াল হচ্ছে আই, আই দিয়ে অনেক কিছু ক্যালকুলেশন আছে, ইমাজিনারি নাম্বার দিয়ে অনেক ক্যালকুলেশন এবং অবাস্তব সংখ্যার অনেক ব্যবহার আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এবং বাস্তবিক ক্ষেত্রে প্রচুর ব্যবহার আছে। যেমন এখন এআই যে ইউজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে এআই এর অনেক কমপ্লেক্স নাম্বারের অনেক ব্যবহার আছে। আচ্ছা, যাই হোক, আমরা এই যে বাস্তব সংখ্যা যে বলছি, মূলদ এবং অমূলদ দুইটা ভাগে যে ভাগ করছি, এই মূলদ আর অমূলদের বিষয়টা আসলে কি, কোনটা মূলদ আর কোনটা অমূলদ? সোজা কথায় বলতে গেলে, সোজা কথায়, একেবারে সহজ সাপটা কথায়, যাদেরকে আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারবেন, হ্যাঁ ভগ্নাংশ হতেই হবে নট নেসেসারি, যাদেরকে আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারবেন তারা হচ্ছে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার সংজ্ঞা এইভাবে দেওয়া হয় যে যাদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। মনে রাখতে হবে, দেখেন p/q মানে কি, একটা ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা। p আর q, p আর q দুটাই হচ্ছে মনে করেন পূর্ণ সংখ্যা, জেড মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইতে হবে। কিন্তু এই পর্যন্ত লিখলে এখানে একটা ঝামেলা হবে। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে পিটা এবং কিউটা দুইটাই হচ্ছে কি এলিমেন্ট অফ জেড, এই কথাটা বুঝেন। পি এবং কিউ দুইটাই এলিমেন্ট অফ জেড মানে পি এবং কিউ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। এলিমেন্ট অফ জেড লিখলে অনেকেই বুঝবে না, p আর q দুইটাই পূর্ণ সংখ্যা। এখানে প্রবলেম হচ্ছে, p আর q দুইটাই পূর্ণ সংখ্যা যদি আমি বলি, আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে তো জিরো আছে, কিন্তু নিচে যদি কখনো জিরো আসে, পৃথিবীর কোনো কিছুকে জিরো দিয়ে যদি আপনি ভাগ করেন, সেইটা একটা অবাস্তব সংখ্যা হয়ে যায়। সেটা সেটা একটা অবাস্তব সংখ্যা হয়ে যায়। কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে আপনি বাস্তব সংখ্যা পাবেন না, বাস্তব মান পাওয়া যায় না। তাই নিচের মানটা জিরো হওয়া যাবে না, তাই এখানে আরেকটা শর্ত অ্যাড করে দেওয়া হয়, q ≠ 0। এইরকম আকারে যেই সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। আবার বলছি, আপনি মানে যাকে আমি p/q আকারে প্রকাশ করতে পারবো, p/q আকার মানে কি, এটা একটা ভগ্নাংশ আকার, যাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। তো ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো যে p আর q কি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে করেন 2/3, 5/7 সামথিং আকারে প্রকাশ করতে পারলাম। কিন্তু -1/-4, কিন্তু নিচেরটা জিরো হইতে পারবে না। নিচেরটা জিরো হইলে তো সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু পূর্ণ সংখ্যা, মানে সেটা কিন্তু আর বাস্তব সংখ্যার মধ্যেই থাকবে না। তাই নিচেরটা যাতে জিরো না হয়, এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিচেরটা যাতে জিরো না হয়, মানে কিউ এর মান যাতে জিরো না হয়। এই অবস্থায় যেই সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আর অম্লজ সংখ্যা কাকে বলে? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে এই শর্তগুলা, মানে যাদেরকে এই p/q আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ, প্রকাশ করা
প্রকাশ করা যায় না, তাদেরকে আমরা বলি অমূলদ সংখ্যা। এই তো গেল সংজ্ঞার বিষয়। সংজ্ঞা দিয়ে যখন আমরা বলছি যে কোনটা মূলদ আর কোনটা অমূলদ, তাহলে মূলদ সংখ্যা কি? যাদেরকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো তারা হচ্ছে মূলদ সংখ্যা। যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা কি ঢুসুম ঢুসুম ক্লিয়ার হয়েছি? অস্থির ক্লিয়ার হয়েছি সবাই? একটু কমেন্ট করেন। ওকে, আচ্ছা। এখন মজার ব্যাপারে আমরা খেয়াল করি, দেখেন, এ তো গেল সংজ্ঞার বিষয়। তো সংজ্ঞা দিয়ে আমরা সব সময়, আমাদের কাছে খুব সহজ হবে না জিনিসটা বের করা যে কোনটা মূলদ কোনটা অমূলদ। সংজ্ঞার চেয়ে আমরা আরো একটা জিনিস অ্যাপ্লাই মানে চিন্তা করতে পারি, যে আমরা যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তারাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবং ব্যাপারটা হচ্ছে যে যে কোনো পূর্ণ সংখ্যা যদি থাকে, যে কোনো পূর্ণ সংখ্যা তাকে কিন্তু আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। যেমন কি, মনে করেন আপনাকে আমি বললাম যে একটা পূর্ণ সংখ্যা আমি নিলাম, মনে করেন পূর্ণ সংখ্যার মধ্যে আমি নিলাম হচ্ছে 3। 3কে আপনি 3 ভাগ 1 আকারে প্রকাশ করতে পারবেন না? 3 মানেই তো 3 ভাগ 1। তার মানে কি, 3কে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, যেখানে কিউ এর মান নট ইকুয়াল 0। পি আর কিউ দুইটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তার মানে এই পূর্ণ সংখ্যাগুলা কিন্তু মূলদ সংখ্যা। আমি যদি বলি -4, তাহলে -4 মানে -4/1 আকারে প্রকাশ করা যায় না? মানে যায় তো। তার মানে পূর্ণ সংখ্যাকে আমি যদি শূন্য লিখি, শূন্যকে কি 0/1 আকারে প্রকাশ করা যায় না? কারণ 0/1 মানে তো 0। তার মানে যতগুলা পূর্ণ সংখ্যা আছে তাদেরকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। সেই জন্য সকল পূর্ণ সংখ্যাই কিন্তু আমাদের হচ্ছে মূলদ সংখ্যা। পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে এরা কিন্তু মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে জিরো আছে। আমরা পূর্ণ সংখ্যা কারা এটা কিন্তু আমরা তখনই কিন্তু পড়েছি। পূর্ণ সংখ্যা কারা এটা কিন্তু আমরা পড়েছি, যে এই যে পূর্ণ সংখ্যাগুলো আমি যে লিখেছিলাম, এই যে 0 1 2 3 4, এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা। তার মানে পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা আছে, আমি পৃথিবীতে যত পূর্ণ সংখ্যা পাবো, যত প্রকারের পূর্ণ সংখ্যা পাবো, -পাই আর +পাই আর 0 পাই, এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে মূলদ সংখ্যা। কেন? কারণ পূর্ণ সংখ্যা হইলেই তাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এটা কি ক্লিয়ার হয়েছে? আমি একটু জানতে চাই, এটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই সবাই ধুমধাম। এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, রাইট? ওকে, ভেরি গুড। তার মানে পূর্ণ সংখ্যাগুলাকে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই এগুলো কিন্তু হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে, ভগ্নাংশ সংখ্যা, পৃথিবীতে যেগুলো ভগ্নাংশ সংখ্যা আছে, ভগ্নাংশ, তারা তো অলরেডি পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে আছে। মনে করেন 4/5 বলেন, 3/7 বলেন, আর 8/3 বলেন, আর আপনি -7/2 বলেন, আর 5 পূর্ণ 3 এর 1 বলেন, এগুলো তো অলরেডি পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে আছে। তাহলে যত ভগ্নাংশ সংখ্যা আছে তারা তো মূলদ সংখ্যা, এতে কোনো সন্দেহ নাই। পূর্ণ সংখ্যা সবগুলোই যেমন মূলদ সংখ্যা, যত ভগ্নাংশ সংখ্যা আছে এরা কিন্তু মূলদ সংখ্যা। কেন? কারণ ভগ্নাংশ সংখ্যা অলরেডি পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে আছে। কারণ এখানে কিন্তু মনে রাখতে হবে পি আর কিউ কিন্তু দুটাই পূর্ণ সংখ্যা আকারে থাকতে হবে। কারণ পি আর কিউ হচ্ছে দুটাই পূর্ণ সংখ্যা। মানে উপরে দুইটা, উপরে নিচে দেখেন পূর্ণ সংখ্যা, উপরে নিচে পূর্ণ সংখ্যা, উপরে নিচে পূর্ণ সংখ্যা, উপরে নিচে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এইটাকে যদি ভেঙে ফেলেন তাহলে 3 5 15 16/3 আসে। এটাও পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দুইটাই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে ভগ্নাংশ গুলা কিন্তু অলরেডি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এরা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম? এই পর্যন্ত বুঝেছি? আচ্ছা, এরপরে এরপরে শুনেন। এরপরে আমাদের নেক্সট 2টা ক্লাস পরে আমরা, এইটা তো পড়ছি টাইপ 2, আমরা 2টা ক্লাস পরে আমরা দশমিক থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক পড়া শিখবো। সেখানে যেয়ে দেখবেন যে কোনো দশমিক সংখ্যাকে, মনে করেন আপনি 0.3 লিখেছেন, 0.3 মানে তো 3/10। দশমিক সংখ্যাগুলাকে আপনি ইচ্ছা করলেই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। দশমিক সংখ্যাগুলাকে, দশমিক সংখ্যার মধ্যে দশমিক সংখ্যার মধ্যে যেই দশমিক সংখ্যাগুলাকে আপনি ভগ্নাংশে প্রকাশ করতে পারবেন, সেই দশমিক সংখ্যাগুলা সবগুলাই মূলদ সংখ্যা। যেই যেই দশমিক সংখ্যাগুলাকে আপনি
আহ মানে ভগ্নাংশে পরিণত করতে পারবেন, কারণ ভগ্নাংশে পরিণত করতে পারলেই তো মূলদ হয়ে যাবে। তো দশমিককে যদি ভগ্নাংশে পরিণত করা যায় তাহলে দশমিক সংখ্যাগুলো মূলদ হবে। এইখানে একটা বাউন্ডারি আছে, এখানে একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা আমি একটু বলবো। সেই বাউন্ডারিটা কি? এমন যদি দশমিক সংখ্যা হয়, দেখেন এমন যদি দশমিক সংখ্যা হয়, মনে করেন 1.10, 200, 300, তারপরে আমি বললাম 50, 2 দিয়ে ডট 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 এরকম করে দিচ্ছি। এইটা মানে কি? এইটাও একটা দশমিক সংখ্যা। ডট 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 দেওয়া মানে হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এটা কি দশমিক সংখ্যা? এটা একটা অসীম দশমিক সংখ্যা। এখানে প্রবলেমটা কোথায়? এই অসীম দশমিক সংখ্যাকে আমি ইচ্ছা করলে কিন্তু ভগ্নাংশে পরিণত করতে পারবো না। কেন পারবো না? এই অসীম দশমিক সংখ্যাটার, এই অসীম দশমিক সংখ্যার আমি কিন্তু জানি না যে 102000200 এরপরে মানে কতটুকু এরপরে কি আছে, এটা কিন্তু আমরা জানি না। কারণ এটা র্যান্ডম নাম্বার গুলো আসতেছে, কি আসছে আমরা জানি না। কি আসতেছে যেহেতু আমরা জানি না, দশমিক উঠে গেলে একটা এক, দশমিকের পরে জয়টা ডিজিট আছে তয়টা শূন্য, এইভাবে করে কিন্তু আমরা মানে এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। এইটাকে যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে না, অসীম দশমিক সংখ্যা, এইটাকে যেহেতু দশমিকে প্রকাশ করা যাচ্ছে না, তাই এইটা কিন্তু অমূলদ সংখ্যা। তার মানে দশমিক সংখ্যার মধ্যে সবাই যে সবাই যে মূলদ হবে তা না। দশমিক সংখ্যার মধ্যে যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তারা মূলদ হবে। এই অসীম দশমিক সংখ্যাকে আমরা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ আমি তো জানি না এই জায়গায় কি আছে, আমি জানি না। আমি জানি না এই জায়গায় কি আছে, আমি জানি না। ঠিক আছে, আমি যেহেতু জানি না, সেহেতু এটাকে আমি উঠাই দিয়ে কিন্তু আমি মানে উঠাই দিয়ে কিন্তু আমি এখানে দশমিকে প্রকাশ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। এইটারও আবার একটা ব্যতিক্রম আছে, অসীম দশমিক সংখ্যার মধ্যেও একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাকে বলা হয়, একটু ভালো করে বুঝেন, আমি আবার বুঝাই দিব কথাটা, ভালো করে আমি আরেকবার বুঝাই দিব, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি কি বললাম তাহলে একটু সামারি করি, যে আমাদের পূর্ণ সংখ্যা হইলে মূলদ হবে, ভগ্নাংশ সংখ্যা হইলে মূলদ হবে। ঠিক আছে, দশমিক সংখ্যা হইলে যদি ভগ্নাংশে পরিণত করা যাবে নরমালি, সসীম দশমিক হইলে অবশ্যই ভগ্নাংশে পরিণত করা যাবে। মানে সসীম দশমিক মানে দশমিকের পরে মানে শেষ আছে, আর এটা দশমিকের পরে শেষ নাই, মানে এই ডিজিটের শেষ নাই, ডট 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 দিছে, কি আছে এটা আমি জানি না। তাহলে এইটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, এটাকে যাবে, যেটাকে যাবে সেটা তো মূলত। আচ্ছা, এই যে অসীম দশমিক সংখ্যা আসলে দুই প্রকারের। অসীম দশমিক সংখ্যার আরেকটা পার্ট আছে। আরেকটা পার্ট হচ্ছে এরকম যদি হয়, মনে করেন 0. আমি বললাম 212121 ডট 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 দিলাম। একই জিনিস বারবার রিপিটেশন হয় যখন, সেগুলোকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। এগুলোকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। তখন যেই জিনিসটা রিপিটেশন আসে তার উপরে পৌনঃপুনিক দিতে হয়। তার উপরে কি দিতে হয়? পৌনঃপুনিক দিতে হয়। এই আবৃত দশমিক সংখ্যাকে আমরা ইচ্ছা করলেই, আবৃত দশমিক সংখ্যাকে আমরা ইচ্ছা করলেই আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, সেটাও আমরা শিখবো দশমিকের চ্যাপ্টারে। যেহেতু এইটাকে আমরা দশমিকে ভগ্নাংশে পরিণত করতে পারি, তাই আবৃত দশমিক সংখ্যা যদিও অসীম দশমিক সংখ্যা, মানে একই জিনিস বারবার যেখানে রিপিটেশন হচ্ছে, সেইটা কিন্তু মূলদ সংখ্যা। তাহলে দশমিক সংখ্যার বেলা আমাদেরকে একটু সিনসিয়ার হইতে হবে। দশমিক সংখ্যার বেলা যদি সসীম দশমিক হয় যেখানে শেষ আছে, সেইটা সবসময় মূলদ হবে। কিন্তু অসীম দশমিক দুই প্রকারের হইতে পারে। একটা হইতে পারে পৌনঃপুনিক রিলেটেড, যেখানে বারবার পুনরাবৃত্তি আছে, সেইটাকে যেহেতু দশমিক ভগ্নাংশে পরিণত করা যায় তাই এটা মূলদ হবে। কিন্তু অসীম দশমিক যদি, এটা হচ্ছে আবৃত অসীম দশমিক, এটাকে বলে আবৃত। মানে এই যে 2 আর 1 এর উপর আবৃত, আবৃত মানে এটা পুনরাবৃত্তি যেহেতু হচ্ছে, এইটাকে আবৃত করে রাখছে, মানে 212121 এটাই বারবার করে আসতেছে। আর এইটাকে বলে অনাবৃত অসীম দশমিক, অনাবৃত, যেটাতে পৌনঃপুনিক পড়ে না। হ্যাঁ, অনাবৃত অসীম দশমিক সংখ্যা, এরা কিন্তু হচ্ছে এই অনাবৃত অসীম দশমিক সংখ্যা যে আছে, ঠিক আছে, যে সংখ্যাগুলোকে এক ব্যতীত কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেটি অমূলদ সংখ্যা হবে। না না না, মৌলিক সংখ্যাগুলা, ওগুলো মৌলিক আর অমূলদ মিশাই ফেলছেন। আচ্ছা, ওকে, এটা কি বুঝেছি আমরা? কি এটা বুঝতে পেরেছি? আমরা কি ক্লিয়ার হয়েছে? আমরা কি ক্লিয়ার হয়েছি? আমি একটা জিনিস জানতে চাই, আমি এই জিনিসটা জানতে চাই যে মূলদ সংখ্যার ব্যাপারে আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। পূর্ণ সংখ্যাগুলা মূলদ, আবার ভগ্নাংশ সংখ্যাগুলা মূলদ। ভগ্নাংশের মধ্যে দশমিক ভগ্নাংশগুলা যদি সসীম হয়, যেখানে শেষ আছে, সেটা অবশ্যই মূলদ। অসীম হইলে দুই প্রকারের, যদি বারবার রিপিটেশন আসে তাহলে মূলদ, কিন্তু রিপিটেশন না আসলে এদেরকে আসলে ভগ্নাংশে পরিণত করা যায় না। তার মানে এটা কিন্তু হচ্ছে অমূলদ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা
এখানে আর একটু কথা বলে আমরা শেষ করি, আমরা মানে কোশ্চেনের দিকে যাই। আর একটু কথা যে বলবো, সেই কথাটা হচ্ছে, আপনি যদি দেখেন, আপনি যদি দেখেন, মনে করেন, দেখেন খুব মজার ব্যাপার, আপনি মনে করেন আপনার আপনার কাছে আছে √4, এইটা আপনি ইচ্ছা করলে এই √4 কে 2 লিখতে পারতেছেন, মানে পূর্ণ সংখ্যা লিখে ফেলতে পারতেছেন। অথবা √4/√9, অথবা এইভাবে আছে যে √4/9, 4 এর রুট করলে আমরা 2 পাই, 3 এর রুট 9 এর রুট করলে আমরা 3 পাই, আমরা এইভাবে লিখে ফেলতে পারতেছি। কিন্তু আপনাকে আমি যদি বলি যে √2/3, আমি তো 2 এর বর্গমূল, আমি তো পূর্ণ সংখ্যা পাবো না, 3 এর বর্গমূলও পূর্ণ সংখ্যা পাবো না। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি সিম্পলিফাই করে, আমি যদি রুটকে ভ্যানিশ করে দিতে পারি, ব্যাপারটা ভালো করে মনোযোগ দেন। দেখেন, এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল করলে আমি 2 পাইছি। এইটা একটা পূর্ণবর্গ, এইটা একটা পূর্ণবর্গ, 4-এর বর্গমূল করলে 2, 9-এর বর্গমূল করলে 3, এখানে আমরা একটা কি ভগ্নাংশ সংখ্যা পাইছি। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলা কিন্তু মূলদ সংখ্যা, তার মানে এই দুইটা সংখ্যা আমাদের মূলদ ছিল। এই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা। কেন? এদেরকে আমরা সিম্পলিফাই করলেও রুট কিন্তু চলে যাচ্ছে না। কেন? এই যে 2, দেখেন 2 হচ্ছে এমন সংখ্যা যেটা কিন্তু পূর্ণবর্গ না, তার বর্গমূল করলে কিন্তু অমূলদ পাচ্ছে। তা আমাদের বারবার ওইটা চিন্তা করারও দরকার নাই। আমরা যদি বর্গমূল করে, আমরা যদি সিম্পলিফাই করে, যদি রুট থেকে যায়, তাহলে সেটা বলবো অমূলদ। যদি রুট না থাকে, তাহলে সেটাকে বলবো মূলদ। এই কথা কি বুঝলাম? এটা কি আমরা বুঝলাম? আমরা যদি সিম্পলিফাই করে, আমরা যদি সিম্পলিফাই করে, আমরা আমাদের যদি রুট থেকে যায়, সিম্পলিফাই করার পরে রুট যদি থেকে যায়, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অমূলদ। আর যদি চলে যায়, তাহলে সেটাকে বলবো মূলদ। এটা বুঝলাম? এটা একটু আমাকে বলেন, এটা কি ক্লিয়ার হয়েছে? আমরা দেখি যে প্রথমে দেখেন, ভালো করে খেয়াল করেন, নিচের কোনটি মূলদ সংখ্যা। এই যে 9 নাম্বার, এই 9 নাম্বারটা হচ্ছে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এইটার 9 নাম্বার অঙ্ক। সেটা কোন এডিশনের? থার্ড এডিশনের, বেসিক টু ম্যাজিক ম্যাথের থার্ড এডিশনের। ফোর্থ এডিশন বইটা বের হবে এই মাসেই, 10-12 তারিখ বা 15 তারিখের মতো লাগতে পারে। আহ ইয়াতে আমার যে এই কোর্সটা চলছে, আবার বলে রাখি, এই কোর্সটা কিন্তু বেসিক টু ম্যাজিক ম্যাথের থার্ড এডিশন থেকেই চলবে। থার্ড এডিশন মানে প্রত্যেকটা এই যে কোশ্চেনের নাম্বার, এটা কিন্তু মিলবে কিন্তু আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথের থার্ড এডিশনের সাথে, মানে নাম্বার মিলবে। কোশ্চেন তো, টপিক তো সব জায়গার সাথেই মিলবে, কারণ টপিক তো আর খুব বেশি আলাদা হয় না। কিন্তু নতুন কোশ্চেন যেহেতু ইনক্লুড করা হয় রিসেন্টলি আসা কোশ্চেন গুলো, তাই নাম্বার ফোর্থ এডিশনের সাথে, সেকেন্ড এডিশনের সাথে, ফার্স্ট এডিশনের সাথে এটা মিলবে না। এটা শুধুমাত্র থার্ড এডিশনের সাথেই এই নাম্বার গুলা মিলবে, যেই আমাদের কোর্সটা চলছে। আর যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে তো আমি পিডিএফ তো দিয়ে দিছি। আচ্ছা, সংখ্যার পিডিএফটা কি দেওয়া হয়েছে? একটু কমেন্ট করেন তো, সংখ্যার পিডিএফ কি দেওয়া হয়েছে? সংখ্যার পিডিএফ কি পেয়েছেন আপনারা ওয়েবসাইটে? আমি শিওর না সংখ্যার পিডিএফটা দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে, তাহলে কালকে দিয়ে দিবে, সমস্যা নাই। দেখেন, নিচের কোনটি মূলদ সংখ্যা। একটা চিন্তা করেন, √5 সিম্পলিফাই করলে কিছু আসে? আসে না। √7 সিম্পলিফাই করলে কিছু আসে? আসে না। √10 কিছু আসে? আসে না। কিন্তু √4 মানে তো 2, কারণ 2 2বার গুণ করলে 4 পাওয়া যায়, √4 মানে 2। তাহলে √4 কে সিম্পলিফাই করলে কিন্তু রুট আর থাকছে না। তার মানে এইটা হচ্ছে মূলদ, আর বাকিগুলো কি? অমূলদ। কথা কি বোঝা গেছে? আর ওইভাবে করে যদি আমরা বলি যে পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূলগুলো হচ্ছে অমূলদ, আর পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল হচ্ছে মূলদ। এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 4, তার বর্গমূল করলে আমরা কিন্তু মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন আপনাদেরকে, আপনাদের এই যে রিসেন্ট প্রাইমারিতে একটা কোশ্চেন আসছিল, অনেকের অনেকের এটা নিয়ে কনফিউশন জাগ্রত হয়েছিল। আপনারা এইটা কোশ্চেনের অ্যান্সার দেন তো এখন। √289 সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? যদিও কোশ্চেনটার মধ্যে ভাষাগত ভুল ছিল, তারপরও বলছি, এইটা এই দুইটা অপশন নিয়ে অনেকের কনফিউশন ছিল। বলেন, √289 সংখ্যাটা মূলদ থেকে অমূলদ? বলেন। √289, সরি, √289 ছিল না, একটু, সরি সরি সরি, আমি ভুল বলছি। এটা ছিল √289 এর বর্গমূল। √289 এর বর্গমূল মূলদ নাকি অমূলদ?
একটু তাড়াতাড়ি। এইটা এইটা এইবার এইবার অ্যান্সার দেন সবাই, সবার অ্যান্সারটা জানতে চাই। √289 এর বর্গমূল, √289 এর বর্গমূল, এইটা মূলদ নাকি অমূলদ? এটা আমি জানতে চাই। এটা প্রাইমারিতে আসছে, এই রিসেন্ট হয়ে যাওয়া প্রাইমারি তৃতীয় ধাপে সম্ভবত আসছিল। হ্যাঁ, প্রাইমারি এক্সামে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। √289 এর বর্গমূল মূলদ নাকি অমূলদ? এটা একটা চমৎকার কোশ্চেন, মানে এটা এতটাই চমৎকার কোশ্চেন যে এই কোশ্চেনটার অ্যান্সার বিভিন্ন প্ল্যাটফর্মে ভুল দিয়েছে। মানে মানে স্যাররা পর্যন্ত, মানে স্যারদের যে জ্ঞান নাই তা না, স্যাররা অনেক জ্ঞানী মানুষ, কিন্তু স্যাররা পর্যন্ত এই ট্রিক্সটা বুঝতে পারে নাই। √289, 289 এর বর্গ, 289 কার বর্গ করলে পাওয়া যায়? আমরা জানি 17 এর বর্গ হচ্ছে 289। তার মানে √289 কথাটার অর্থ হচ্ছে 17, কারণ √289 করলে কত পাওয়া যাবে? 17। এইবার আপনি আমাকে বলেন, এইবার কোশ্চেনটা হচ্ছে √289 মানে তো 17, তার মানে √289 মানে 17, তাহলে 17 এর বর্গমূল কি আসলে? 17 এর বর্গমূল, 17 এর বর্গমূল কি? 17 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? না। 17 যেহেতু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তার বর্গমূল অবশ্যই একটা অমূলদ সংখ্যা। আমাকে কিন্তু বলে নাই, আমার যদি এই কোশ্চেনটা দেওয়া থাকতো এইটা, যে 289 এর বর্গমূল কি সংখ্যা, 289 এর বর্গমূল কি সংখ্যা, তাহলে কিন্তু হতো, এটা কিন্তু হইতো মূলদ সংখ্যা। কারণ 289 এর বর্গমূল তো হচ্ছে কত? 289 একটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 289 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, তার মানে মূলদ সংখ্যা হবে। কোশ্চেন কিন্তু সেটা ছিল না। কোশ্চেন কি ছিল? √289 এর বর্গমূল কি সংখ্যা? √289 মানে তো 17, তার মানে 17 এর বর্গমূল কি সংখ্যা এটা চেয়েছে। 17 এর বর্গমূল তো একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? 17 তো মূলদ, 17 কিন্তু মূলদ, 17 সংখ্যাটা মূলদ। যদি বলতো 17 কোন সংখ্যা, 17 তো মূলদ সংখ্যা, কিন্তু চাইছে 17 এর বর্গমূল কি সংখ্যা, 17 এর বর্গমূল তো হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার হয়েছি? এটা কিন্তু একটা চমৎকার কোশ্চেন ছিল। যদি বলতো যে যে রুট রুট মানে √289 কি সংখ্যা, তাহলেও মূলদ হইতো। যদি বলতো 289 এর বর্গমূল কি সংখ্যা, তাও মূলদ হইতো, কিন্তু বলছে √289 এর বর্গমূল। √289 মানে তো 17, তাই সেই 17 এর বর্গমূল, 17 একটা মূলদ সংখ্যা ঠিক আছে, কিন্তু 17 এর বর্গমূল কি? 17 তো পূর্ণবর্গ সংখ্যা না, তার বর্গমূল করলে অবশ্যই অমূলদ সংখ্যা হবে। হুম। ক্লিয়ার? অস্থির, অস্থির, আপনারা ভালো বুঝেন। অস্থির। হুম। অসাম কোশ্চেন, রাইট। আচ্ছা, এখানে দেখেন আবার ওই বিষয়টা আমাদের চলে আসতেছে, যে আমরা, এখানে অবশ্য কোনো অ্যান্সার নাই এটার। দেখেন, বলছে মূলদ সংখ্যাটি হলো, আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি আগে বলেন, 12 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? অ্যান্সার হচ্ছে না। 12 এর রুট করলে পূর্ণ, মানে এটা অমূলদ সংখ্যা হবে, তার মানে এটা মূলদ হবে না। 18 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? পৃথিবীতে কোনো সংখ্যার বর্গ করলে কি 18 আসে? আসে না। তার মানে এই 18টা কি একটা, √18 কি একটা অমূলদ সংখ্যা, তার মানে এটা অ্যান্সার হবে না। 27, পৃথিবীতে কোনো কিছু দুইবার গুণ করলে কি 27 পাওয়া যায়? না। 5-এর বর্গ করলে 25, 5 5 25, 6 6 তো 36, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যা। ডেফিনেটলি আমার √8 হবে অ্যান্সার। এখন √8 কেন একটা মূলদ সংখ্যা? √8, এটা 18 একটা ভুল আসছে, এটা 8 হবে। √8 মানেটা কি? পৃথিবীতে এমন কি কোনো সংখ্যা আছে যারা 3বার গুণ করলে 8 পাওয়া যায়? 3বার গুণ করলে। আপনি দেখেন, এই √8 মানে 2, কেন? কারণ 2 যদি আপনি 3বার গুণ করেন, 2 দুগুণে 4, 4 দুগুণে হয় 8, তার মানে 2 এর উপর কিউব করলে, 3বার 2 গুণ করা মানে 2 এর উপরে কিউব করলে 8 পাওয়া যায়। আর যার উপরে কিউব করলে 8 পাওয়া যায়, তার √8 করলে আমাদের আসলে 2 পাওয়া যাবে। মানে 2 এর কিউব করলে 8, কথাটার অর্থ হচ্ছে 3বার 2 গুণ করলে 8 পাওয়া যায়।
তার মানে কিউব রুট 8, মানে এখানে কিউব রুট দিতে হয়। এটা আমরা আরো ভালো করে পড়বো হচ্ছে সূচক এবং লগারিদমে। সূচক আর লগারিদমে বিষয়টা আরো ক্লিয়ার হব এই বিষয়গুলো নিয়ে। কারণ আমাদের বীজগণিতে যখন আমরা পড়বো সূচকে, তখন ধীরে 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 বিষয়গুলোকে ক্লিয়ার করব, কোনো প্যারা নাই। হ্যাঁ, কিউব রুট মানে কি আসলে, কিউব রুটটা কিভাবে ভাঙতে হয়, সেই জিনিসগুলো আমরা সূচকে যেয়ে পড়বো। তো নর্মাল সেন্সটা হচ্ছে এটা, যেহেতু 3 বার 2 গুণ করলে আমাদের 8 পাওয়া যায়, 2 এর উপর কিউব মানে 8, তার মানে কিউব রুট 8 মানে 2। যেহেতু এখানে কিউব রুট 8 মানে 2, এটা মানে যেহেতু 2, 2 তো একটা মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো মূলদ সংখ্যা, তার মানে ক নাম্বারটা হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? ক্লিয়ার? অবশ্যই মূলদ, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আহ এখানেও ওই রকমই কোশ্চেন, এখানেও ওই সেম কোশ্চেন। আপনাদেরকে এইটা, এই জিনিসটা সম্পর্কেও আমি জানাবো যে কিউবগুলা আপনাদের জানা দরকার। আপনাদের বর্গমূল, ঘনমূল পার্ট আছে একটা, বর্গমূল, ঘনমূল। তো সেইখানের মধ্যে আপনি যেমন একের কিউব করলে 1, 2 এর বর্গ কিউব করলে 3 বার 2 গুণ করলে 8, 3 এর কিউব করলে 3 বার 3 গুণ করলে 27, 4 বার 3 গুণ করলে আমাদের আসবে 64, 5 বার 3 গুণ করলে হবে 125, হ্যাঁ, 6 বার 3 গুণ করলে আমাদের আসবে 216, হ্যাঁ, 7 বার 3 গুণ করলে আসবে 343। এই জিনিসগুলা, হ্যাঁ, আমাদের, আমরা আসলে এটা আমরা পড়বো, ঠিক আছে? মানে এই জিনিসগুলো আমরা পড়বো, তার মানে এইখান থেকে কিউব রুট 343 মানে আসলে অ্যাকচুয়ালি এখানে 7। তো এই জিনিসগুলো যখন আমরা পড়বো, তখন আপনারা এটা এটা আরো ক্লিয়ার হবেন যে কিউব রুটটা আমরা কিভাবে করে পাই। হুম, এইটা এটা আমরা আরো আরো আলাদা করে পড়বো আর কি, সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা চলে আসি আমাদের এখন এখনকার কোশ্চেন গুলাতে আমরা একটু ফোকাস করি। আসেন, এখন আমরা চলে আসি যে আমাদের কয়েকটা, আমরা 2-1টা প্র্যাকটিস করলাম, আবার আমরা প্র্যাকটিসে আসবো। তার আগে এই জায়গাটা আমরা আগে শেষ করি। দেখেন, তাহলে মূলদ সংখ্যার মধ্যে এই জিনিসগুলো আছে, মূলদ সংখ্যার মধ্যে পৃথিবীতে এই জিনিসগুলো আছে, যেগুলো পূর্ণ সংখ্যা এগুলা মূলদ, যেগুলো ভগ্নাংশ সংখ্যা এগুলা মূলদ। যাদেরকে দশমিক সংখ্যা থাকবে, যেগুলোতে শেষ আছে, সেগুলোকে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা মূলদ। আবার যেটা অসীম দশমিক সংখ্যা হবে, কিন্তু বারবার রিপিটেশন আসবে, মানে এই যে 2 1 2 1 2 1, কিন্তু ডট ডট আছে, অথবা আপনাকে বললাম যে 0.5555555 ডট 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 ডট, মানে 5-এর উপর পৌনঃপুনিক, এটাকে বলে আবৃত দশমিক, এদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এগুলো হচ্ছে মূলদ। কিন্তু এরকম থাকলে সেগুলাকে আমি অমূলদ বলবো। আর কারা অমূলদ জানি ছিল? যারা পূর্ণবর্গ নয়, মানে যাদেরকে আপনি সিম্পলিফাই করলে রুট বা কিউব রুট বা এগুলা যদি থেকে যায়, সিম্পলিফাই করার পরেও যদি রুট বা কিউব রুট এগুলা যদি থেকে যায়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। আর কারা অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যার আর দুইটা খুবই ইম্পর্টেন্ট অমূলদ সংখ্যা আছে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে ই। পাই এবং ই, এরা হচ্ছে অমূলদ সংখ্যা। আসেন, আমরা কথাগুলো ভালো করে শুনে শুনে রাখি। তার অমূলদ সংখ্যার মধ্যে এই কয়েকটাই পার্ট আছে, ভালো করে বুঝেন। আপনি যদি কখনো দেখেন যে কোনো কিছু সিম্পলিফাই করার পরেও রুট থেকে যাচ্ছে, যেমন √7, আপনি সিম্পলিফাই করলেও রুট থেকেই যাবে। √8 সিম্পলিফাই করলেও √8 থেকেই যাবে, মানে রুট তো আর চলে যাবে না। কিন্তু √9 দিলে, √9 মানে তো 3, আপনার রুট কিন্তু চলে যাচ্ছে না। তার মানে যারা পূর্ণবর্গ না, তাদের বর্গমূল যদি আপনি করে ফেলেন, তাদের তাদের বর্গমূল করলে আপনি আপনি অমূলদ পাবেন, অথবা কিউব রুট বা এরকমের যদি রুট থেকে যায়, সেগুলোর আপনি আসলে অমূলদ সংখ্যা পাবেন। অথবা অসীম অনাবৃত দশমিক সংখ্যা, মানে অসীম সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, কিন্তু এখানে রিপিটেশনও নাই, সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। আরেকটা হচ্ছে পাই, এটা একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, আপনাদেরকে আমি মানে একটা কোশ্চেন বলি। দেখেন, আপনারা আমাকে বলেন দেখি যে এই যে পাই যে আছে, পাই, আহ পাই এর মান কোনটি সঠিক? এ নাম্বার অপশন 3.1415 ডট 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 চলছে। বি নাম্বার অপশন 3.14। আরেকটা দিলাম 22/7। ডি নাম্বার
কোনোটি নয়। কোনটা সঠিক বলেন? পাই এর মান বলেন তো দেখি, ABCD এর মধ্যে কোনটা অ্যান্সার? মানে সর্বোচ্চ সঠিক কোনটা? সর্বোচ্চ সঠিক এখানকার মধ্যে, মানে আমরা তো সবগুলোই ইউজ করি মনে হয়, তাই না? একটু বলেন, অ্যান্সার বলেন দেখি, কে কে পারি। পাই এর মান কোনটা সঠিক? ওকে, আচ্ছা। প্রথম কথা, প্রথম কথা, এইখানে একটা জিনিস আমি বলেই দিছি। পাই একটা কি সংখ্যা, মূলদ নাকি অমূলদ, এটা আগে বলেন। পাই একটা কি সংখ্যা? পাই কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? এই জিনিসটা আগে জানতে চাই। পাই কি মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? আপনাদের কাছে আগে আমি এটা জানতে চাচ্ছি, পাই কি মূলদ নাকি অমূলদ? তো পাই হচ্ছে ডেফিনেটলি একটা অমূলদ সংখ্যা, একটু আগে লিখে দিলাম। পাই একটা কি সংখ্যা? এই যে পাই একটা অমূলদ সংখ্যা। হ্যাঁ, একটা অমূলদ সংখ্যা। তাহলে পাই যদি অমূলদ সংখ্যা হয়ে থাকে, এইটা সসীম দশমিক সংখ্যা যদি হয়, তাহলে তো এটা মূলদ সংখ্যা হবে। আর এটা তো ভগ্নাংশই, তাহলে তো মূলদ হবে। তার মানে এই দুটো তো ডেফিনেটলি না। পাই এর মান অ্যাকচুয়ালি হচ্ছে এ নাম্বারটা। পাই এর মান হচ্ছে এ নাম্বারটা, মানে পাই এর মান 3.14159 এভাবে করে চলতে থাকে। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা হিসাবে সুবিধার্থে, এইটা অনেক সময় আমরা 3.14 ইউজ করি, অনেক সময় 1416 ইউজ করি, অনেক সময় আমরা 22/7 ইউজ করি। এইটা আমরা হিসাবে সুবিধার্থে, যেহেতু এটা একটা অমূলদ সংখ্যা, তাকে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, সেই জন্য হিসাবে সুবিধার্থে আমরা এগুলো সবগুলোকে ইউজ করি। কিন্তু এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। মানে আপনাকে যদি আমি মনে করেন, আমি একটা কাজ করি, যে ধরেন আমরা একটা হিসাব দেখি যে আহ, আমরা যদি বলি, আচ্ছা, ভ্যালু অফ পাই। আচ্ছা, একটা জিনিস দেখেন, হ্যাঁ, ভ্যালু অফ পাই, আমি 1000 সংখ্যা পর্যন্ত ভ্যালু অফ পাই পেতে চাই। আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ভ্যালু অফ পাই, এখানে যে দেয়া আছে, মজার ব্যাপারটা খেয়াল করেন। এখানে ভ্যালু অফ পাই দেয়া আছে, এবং যেই সংখ্যাটা দেওয়া আছে ভ্যালু অফ পাই এর মানটা 3.14159265, এইভাবে করে চলতেছে 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 চলতেছে, এই যে চলতেছে 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 চলতেছে। এটা 1000 ডেসিমাল দিছি, এইটা কোটি কোটি বিলিয়ন বিলিয়নও শেষ হবে না কেন? এটা একটা অসীম দশমিক সংখ্যা, চলতেছে, এই মানগুলা চলতেছে। এটার ভগ্নাংশে কখনোই প্রকাশ করা যাবে না। এবং এরপরে ডট 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 ডট, মানে এটা ডট ডট, এই যে ডট ডট, তারপরেও চলতেছে, 1000 দিয়েও চলতেছে, এটা কিন্তু শেষ নাই। তাহলে এইটাকেই আমরা 3.14, এই যে 159 যে আছে, ফাইভের পরে যেহেতু 9 আছে, তাই 159-এর জায়গায় 16 লিখি আমরা হিসাবে সুবিধার্থে। অনেক সময় 3.14ও লিখি। আর 3.14 আমরা 22/7 করলেও যেহেতু 3.14-এর কাছাকাছি একটা ভ্যালু পাই, যদিও অনেক অনেক দূরে, আসলে 3.14 পর্যন্তই ঠিক থাকে। 3 সাথে হচ্ছে 21, তারপরে এখানে আসে হচ্ছে 1 দশমিক দিলে 0, 1 দিলে ঠিক আছে, এই পর্যন্ত ঠিক থাকে। কিন্তু তারপর থেকেই ভুল হওয়া শুরু করে, মানে এরপর থেকেই আসলে 22/7-এর সাথে এটা আর মিলবে না। যেমন আমরা যদি এর পরের কথাই যদি চিন্তা করি, যে এরপরে 4 সাথে হচ্ছে আমাদের 28, এরপরে 2 শূন্য, তারপরে 7 × 2 = 14, এই যে দেখেন ভুল হওয়া শুরু করলো। আসলে 3.141 আসার কথা, এখানে 2 আসা শুরু করছে। এবং 14 এখানে 6, 6 দিলে 0, 7 8 56, মানে পুরা ভুল আসা শুরু করছে, তাই না? মানে এটা তো 22/7 অবশ্যই না। 22/7 একেবারে হিসাবে সুবিধার্থে করা হয়। কথা কি বোঝা গেছে? মানে 22/7টা হচ্ছে এটা আমাদের হিসাবে সুবিধার্থে আনার জন্য। এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। পাই এর মান হচ্ছে 22/7। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমি আমি জিনিসটা কি বুঝাতে পেরেছি? এই পাই এর মান কিন্তু অবশ্যই 22/7 নয়।
এবং এটা কিন্তু কোনো মূলদ সংখ্যা নয়, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? বুঝেছি? ওকে, আচ্ছা ঠিক আছে, সুন্দর, চমৎকার। এখন কথা হলো, এখানে আরো একটা জিনিস আছে। আমি এখানে আরেকটা জিনিস লিখেছি না, ইও একটা অমূলদ সংখ্যা। ইটার ব্যবহারটা আমরা মূলত লগের অঙ্কে পড়বো। হ্যাঁ, লগের বেস, লগের লগ জিনিসটা কি আপনারা নাম শুনছেন? লগ, লগ, লন, এগুলোর নাম শুনছেন? লগের নাম শুনছেন? এই লগের মতোই আরেকটা পার্ট আছে, লগের নিচে যেটা থাকে সেটাকে বলে বেস। লগের নিচে এই যে এই জায়গায় মনে করেন এখানে আছে 2, এখানে আছে 8, হ্যাঁ, এই 2কে বলা হয় বেস, বেস বা ভিত্তি। এই লগের বেস যখন হয়, এটাকে বলা হয় তখন লন, লন। হ্যাঁ, এটাকে বলা হয় লন। তো এটা আমরা পড়বো। এই ইটাও হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এক্সপোনেনশিয়াল। তো এটাও কিন্তু আমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। লগের বেস যখন হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে লন। লগের বেস যখন হয় তখন, এটা আমরা কিন্তু বীজগণিতে যেয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এটা রেখে দিলাম, বীজগণিতে যেয়ে পড়বো, কিন্তু এখন মনে রাখেন একটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা তাহলে একটা কোশ্চেন আসছে, আমরা কোশ্চেনের দিকে তাকাই তাহলে। কোশ্চেনটা আমরা পারি কিনা। এখন বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। মজার ব্যাপার যে আমরা এখন থেকে যা যা আমরা করেছি, সেখান থেকে আমরা এবার অ্যান্সার দিতে পারবো। আমরা আশা করি এখান থেকে আমরা অ্যান্সার দিতে পারবো। এইখানে রুট থেকে গেছে, এই রুট, এখানে আমরা দেখছি থেকে গেছে, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। পাই তো অবশ্যই অমূলদ সংখ্যা, ই তো অবশ্যই কি সংখ্যা, ইও অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে এখানে তিনটাই, উপরের তিনটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে তিনটাই যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে এই 4 নাম্বারটা অবশ্যই মূলদ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে উপরে যে ফোঁটা দেওয়া, এটার নাম হচ্ছে আবৃত দশমিক বা পৌনপুনিক, এটাকে বলে পৌনপুনিক। এই পৌনপুনিক সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করা যায়। কিভাবে দশমিক আকারে? নিচে 9 আসবে, কিভাবে আসবে এইটা আমরা দুইটা বা তিনটা ক্লাস পরে, যে আমাদের দশমিক থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে দশমিক যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারে যে পড়বো যে কিভাবে করে পৌনপুনিক থেকে ভগ্নাংশে পরিণত করতে হয়, নয় কিভাবে করে আসে, এই বিষয়গুলো আমরা পড়বো। সবাইকে ক্লিয়ার হয়েছে? আমরা জানতে চাই সবাই কি বুঝতে পেরেছি? এই জিনিসটা আমরা পড়বো যে এগুলাকে আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যদি পৌনপুনিক হয়। এই পৌনপুনিক মানে কি আসলে? পৌনপুনিক মানে কিন্তু এটা একটা অসীম দশমিক সংখ্যা, মানে 373737 এইভাবে করে ডট 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 চলছে। কিন্তু এটা একটা অসীম দশমিক সংখ্যা হইলেও এটাকে কিন্তু পৌনপুনিক আকারে লেখা যায়, এবং হচ্ছে এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। জয়া বলছে আমাকে গ্রুপে এখনো অ্যাড করে নাই। আচ্ছা, আপনি কবে ভর্তি হয়েছেন? আজকে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে গ্রুপে না, না অ্যাড হলে অ্যাড করে দিবে। আর যদি গ্রুপে অ্যাড হওয়া নিয়ে সমস্যা থাকে, এই নাম্বারে কল দিবেন আর কি, আগামীকালকে, আগামীকাল 10টার পরে 01320820854, এই নাম্বারে কল দিবেন, ঠিক আছে? যদি কোর্সে ভর্তি, আহ ওকে, ঠিক আছে, ওকে। এটা কি অবস্থা বলেন? নিচের কোনটি মূলদ সংখ্যা? সুন্দর করে বলেন। নিচের কোনটি মূলদ সংখ্যা? এই √11 মূলদ সংখ্যা হওয়ার কোনো চান্স আছে? √11 কে কি আমরা সিম্পলিফাই করে কি রুট চলে যায়? অ্যান্সার হচ্ছে না। একে বন্দি করে রাখলাম, এই আসলে অ্যান্সার নয়। রুট এখানে 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 দেখেন, √6/3, √6/3 কি? √6 কি একটা অমূলদ সংখ্যা, √6/3 একটা অমূলদ সংখ্যা। √8/9 কাটাকাটি করলে √8/9, এটাও তো কাটাকাটি করা যায় না। এইবার দেখেন এর কাহিনী কি, এই তিনটাকে তো রাখছি, ওই তিনটা হচ্ছে অমূলদ সংখ্যা, দেখে বোঝা যাচ্ছে কেন ওদের সিম্পলিফাই করলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, একটা জিনিস দেখেন, 7 আর 8-এ কিন্তু কাটাকাটিও যায় না। আচ্ছা, 7 আর 8-এ কাটাকাটিও করা যায় না। তারপরে আপনার এখানে √48-এর কাটাকাটি যায়, মানে √48 দেখে মনে হচ্ছে আরে √48 তো এটাও তো অমূলদ সংখ্যায় হইতে পারে, তার মানে কি এখানে একটাও অ্যান্সার নাই? ভাইয়া শুনেন, সিম্পলিফাই করার আপনি অনেকগুলো প্রসেস আছে। আপনি আগে এটা চিন্তা করেন, √27/48 এইভাবে করে একবার রুটের ভিতরে এনে আপনি আগে চিন্তা করেন তো এদের কাটাকাটি করা যায় কিনা। আগে চিন্তা করেন, কাটাকাটি যায়? কোনো কিছু দিয়ে কাটাকাটি যায়? দুইটাই কিন্তু 3 দিয়ে যায়। এটা হচ্ছে 3 9 27, আবার কি
আর 3 × 16 = 48। তার মানে আমাদের √9/16 এটা আসলে। √9 মানে কত? 3। √16 মানে কত? 4। তার মানে এটা কিন্তু একটা কি, এটা কিন্তু এইটা মানেই কিন্তু 3/4। কথা বুঝেন নাই? কথা কি বোঝা গেছে? তার মানে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। আপনাকে কিন্তু দেখতে হবে সিম্পলিফাই করার পরে, সিম্পলিফাই করার পরে আসলে ঘটনাটা কি ঘটছে, সিম্পলিফাই করার পরে ঘটনাটা কি ঘটছে এটা দেখতে হবে। এই জিনিসটা, এই জিনিসটা আরেকবার বলি, দেখেন ভালো করে দেখেন। মনে করেন √27/√48 আছে। এটা দুই নিয়মে, আরো একটা নিয়মে করা যায়, তবে আমি যে নিয়মে করাচ্ছি এইটা সহজ বেশি। মানে আপনি আগে চিন্তা করবেন এদের নিজেদের মধ্যে কাটাকাটি যায় কিনা। আপনি দেখেন 27 এবং 48 দুইটাই 3 দিয়ে যায়। 3 × 9 = 27, আর 3 × 16 = 48। তার মানে √9/16, 9-এর রুট করলে 3, 16-এর রুট করলে 4। এটা আরো এক নিয়মে করা যায়। আরেক নিয়মে করা যায় যেটা, সেটা আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে। মানে আরেকটা নিয়ম যে এটাকে কিভাবে করে করা যেতে পারে, যে √27 মানে আর √48 মানে আমরা যদি এটাকে ভাঙি, ভাঙলে এটা এমন একটা সংখ্যা দিয়ে আমি আসলে 27কে গুণ আকারে লিখবো, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা জানি 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3 × 9 = 27 আকারে আমরা লিখলাম, 3 × 9। আবার 48কেও পূর্ণবর্গ একটা সংখ্যার গুণ আকারে রাখবো, যে 3 × 16 মানে হচ্ছে 3 × 16 = 48। এরপরে কি করব, যে √3 × √9, √9 করলে রুটের ভিতরে যে 9 আছে, 9-এর রুট করলে 3 একটা বাইরে চলে আসবে, আর রুটের ভিতরে 3টা থেকে যাবে। 16-এর রুট করলে 4 একটা বাইরে আসবে, √3টা ভিতরে থেকে যাবে, √3 কাটা যাবে, 3/4 অ্যান্সার হবে। কিন্তু এইভাবে করে চিন্তা করা আপনার জন্য ডিফিকাল্ট এইভাবে চেয়ে। আপনি অবশ্যই এইভাবে চিন্তা করবেন। এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। হ্যাঁ, এইভাবেও করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে করে নেবেন। এইভাবে করলে আপনার জন্য সুবিধা। আপনি কেটে নিলেন, তারপরে দেখবেন যে ডিরেক্টলি হয়ে যাচ্ছে। কথা কি বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? আমি একটু জানতে চাই, এটা কি বুঝেছি, বিষয়টা বুঝেছি? ধুমধাম ক্লিয়ার হয়েছে? মানে এইভাবে করে বোঝা যাচ্ছে যে এটা একটা 3/4, মানে কি এটা একটা মূলদ সংখ্যা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদেরকে একটা আমি বলি তো, এইটা মূলদ নাকি অমূলদ বলবেন আপনারা, হ্যাঁ? আপনাদেরকে বললাম যে আহ ধরেন 75/√35, এটা মূলদ নাকি অমূলদ? √75/হচ্ছে 35, এটা মূলদ নাকি অমূলদ? বলেন, দেখি পারেন কিনা তাড়াতাড়ি। √75/35, মূলদ নাকি অমূলদ? আচ্ছা, কিভাবে করব? সিস্টেমটা কি হবে, আমি জাস্ট দুইটাকে ভিতরে নিয়ে নিব, 75 আর 35কে ভিতরে নিয়ে নিলাম, নিয়ে নিয়ে কাটাকাটি যায় কিনা, যায়। 5 × 7 = 35, 5 × 7 হয় 35, 5 দিয়ে যায় আর কি। আর এখানে 5 × 15 = 75। তার মানে রুট আসতেছে 15/7। বলেন তো 15 আর 7 কি রুট করা যায়? যায় না। তার মানে এটা কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। কাটাকাটি গেলেই যে যাবে তা তো নয়, কাটাকাটি গেলেই যে যাবে তা তো নয়। কাটাকাটি যাওয়ার পরেও কিছু হয় নাই, তার মানে এটা কি রুট থেকে গেছে। মানে সিম্পলিফাই করার পরেও রুটটা কি থেকে গেছে। রুট যেহেতু থেকে গেছে, তার মানে সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু অমূলদ বলবো, সেটাকে কিন্তু অমূলদ বলছি আমরা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা করি, বলেন দেখি। 63/105 তার উপরে রুট, বলেন। বলেন। সেম কাহিনী, এখানেও কাটাকাটি যায়। যে 63/105 যদি আমরা করি, কাটাকাটি যাবে 7 দিয়ে। 7 × 9 = 63, 7 × 9 = 63, 7 × 15 = 105। তার মানে √9/15। মজার ব্যাপার হচ্ছে 9-এর রুট তো করা যায়, 9-এর রুট করলে 3, কিন্তু 15-এর রুট তো করা যাচ্ছে না। 15-এর রুট আমাদের থেকে যাচ্ছে, যেহেতু 15-এর রুট করলে আমাদের আসলে থেকে যাচ্ছে। আরো আসলে ভাগ, আরো আসলে এটা ভাগ যাইতো। এটা আরো সুবিধা হবে কি, আরো ভাগ যাবে এখানে। এটা 9
আর এটা কি 7 15 105। তার মানে আবার তো 3 দিয়ে যায়, আরেকবার 3 দিয়ে কাটলে কি হবে? 3 3 হচ্ছে 9, 3 5 15। তাহলে তো এটা আর প্রশ্নই আসে না। তাহলে √3/5 আসে নাকি? 3 3 9, 3 5 15। হ্যাঁ, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা। এটা অমূলদ সংখ্যা। আচ্ছা, √75 উপরে হচ্ছে 27, এটা মূলদ নাকি অমূলদ? একটু সবাই এটা, এটার দিকে নজর দেন। √27/75, এটা মূলদ না অমূলদ? এটা কিভাবে করবো? √27/75, তাহলে 27 এখানে আছে, এখানে 75 আছে। তাহলে আমরা যদি দুইটাই 3 দিয়ে যায়, 3 দিয়ে কাটলে কাটলে হয় 3 9 27। আর এটা 3 দিয়ে কাটলে হয় 3 25 75। তার মানে √9/25। 9 এর রুট করলে 3, 25 এর রুট করলে 5। তার মানে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু মূলদ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কিভাবে মূলদ বা অমূলদ আমরা চিন্তা করব, এটা কি ক্লিয়ার হয়েছে? যে কিভাবে মূলদ বা অমূলদ আমরা চিন্তা করব? ক্লিয়ার হয়েছি না? এটা কিন্তু আমাদের মূলদ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। মানে সিম্পলিফাই করার পরে যদি রুট টুট চলে যায়, তাহলে সেটা হচ্ছে মূলদ। তাহলে আর এটা হচ্ছে অমূলদ হবে। আচ্ছা, পি একটি মৌলিক সংখ্যা, তাহলে √p কি হবে? পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে, যেমন 2 একটা মৌলিক সংখ্যা, √2 এর রুট করলে √2 কি একটা অমূলদ সংখ্যা হবে? অবশ্যই। মৌলিক সংখ্যার বর্গমূল করলে অবশ্যই আমাদের সেটা কি হয়ে যাবে? একটা অমূলদ সংখ্যা হবে। যেমন √2, √3, √5, √7, এগুলো দেখেন সব, এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। তাদের বর্গমূল করলে অবশ্যই আমাদের অমূলদ সংখ্যা হবে। √2 কোন ধরনের সংখ্যা? আমরা তো এগুলো পারছি, মানে এগুলো তো শিখে ফেলছি, তাই না? এখন ধুমধাম করে অ্যান্সার পারবেন। √3 কোন ধরনের সংখ্যা? √2, √3, এগুলো সবগুলো অমূলদ সংখ্যা, কারণ পূর্ণবর্গ না, এমন সংখ্যার বর্গমূল। এগুলো আমরা করে ফেলছি, তাই না? এই যে, তারপরে 7, এগুলো কিন্তু আমাদের এই যে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের সিরিয়াল কোশ্চেন, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, এই যে নিবন্ধন পরীক্ষা সহ প্রাইমারি, বিসিএস, বিভিন্ন পরীক্ষায় আসছে। 7 √3, তাহলে রুট থেকে গেছে, তাহলে কি ধরনের সংখ্যা? রুট থেকে গেলেই অমূলদ সংখ্যা। যদিও এখানে ভুল আছে, এটা এটা তো অবশ্যই বাস্তব সংখ্যা, এটা অপশনটা ভুল আছে। মানে বেশি অ্যাকুরেট হচ্ছে অমূলদ সংখ্যা, বেশি অ্যাকুরেট হচ্ছে অমূলদ সংখ্যা। তো আজকের আজকে আমাদের, হ্যাঁ, আমাদের 10:30 বেজে গেছে। আমরা মূলদ অমূলদ সংখ্যা সম্পর্কে আপনাদের যেই ধারণাগুলো আমি দিচ্ছি, এটা কি ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখেন। আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন? এটা একটু ইয়া করে দেই, হ্যাঁ। সবাই কি ক্লিয়ার হয়েছে? মূলদ অমূলদ সংখ্যা আমরা যে পড়লাম, বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা নেক্সট দিন মূলদ অমূলদের আরো কিছু প্র্যাকটিস করব। 2 একটা প্র্যাকটিস করে তারপরে আমরা মৌলিক সংখ্যা, মানে এর পরের টপিকটা কি আমার বেসিক টু ম্যাজিক ম্যাথে হচ্ছে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাটা পড়া শুরু করব। কিছুটা প্র্যাকটিস করবো, আরো কিছু প্র্যাকটিস করব, 10 12 মিনিট প্র্যাকটিস করে আমরা হচ্ছে মৌলিক সংখ্যায় চলে আসব। আজকে কি আমরা ক্লিয়ার হয়েছি? স্যার যদি স্যার যদি কাটাকাটি যায়, হ্যাঁ, এমন অবস্থায় রুট রুট করা যায়, কাটাকাটি শেষ করব নাকি রুট করে মূলদ বলবো? মানে এমন হবে না কখনোই, মানে কাটাকাটি দুইটাই যাচ্ছে, আবার দুইটারই রুট করা যাচ্ছে, এটা কখনো পসিবল হবে না। এটা মানে যদি যদি যায়ও আপনি কাটাকাটিও, হ্যাঁ, এটা হইতে পারে, যদি কাটাকাটি যায় আপনি কাটাকাটি করেও করতেও পারেন। আর যদি রুট চলেই যায়, উপরে নিচে দুইটারই রুট যাচ্ছে, তাহলে তো সেটা মূলদই হয়ে গেল। এটা আর আপনার কাটাকাটি করার প্রয়োজন কি? দুটাই যদি রুট হয়ে যায়, তাই না? আর যদি আপনার নর্মালি আপনি কাটাকাটি করে তারপরে রুট যাচ্ছে কিনা এটা চিন্তা করবেন। জি স্যার, ক্লিয়ার, ওকে। তো ঠিক আছে, আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথের 4th এডিশন যে বইটা আছে, বইটা এই মাসের আহ মধ্য সময়ে শুরু বের হচ্ছে। আর ডিসিশন নিয়ে নিছি যে এইবারকার বইয়ের কাভার পেজে আমার ছবিটা রাখবো না। মানে বইয়ে আপনারা জানেন যে আপনারা অনেকেই এটা ফিল করছেন যে আমার বই চাইলেই অনেক সময় অন্য বই দিয়ে দেয়। তো এটার জন্য আমি আগে থেকেই জানতাম যে এরকম একটা প্রবলেম হতে পারে, তাই আমি কাভার পেজে আমার ফটোটা দিয়ে যে হ্যাঁ এইটাই আমার বই। অনেকে ম্যাজিক ম্যাথ চাইলে অন্য ম্যাজিক ম্যাথ দিয়ে দেয়, অন্য কোনো রাইটারের দিয়ে দেয়। এই সব সমস্যা থেকে যাতে সমস্যা যাতে না হয়, এই কারণে আমার আসলে কাভার পেজে প্রথমে ফটোটা দিতাম।
তো এখন মনে করি যে এই মুহূর্তে বেসিক টু ম্যাজিক ম্যাথ এটার এত পপুলারিটি যে এই সময় আপনাদেরকে ধোকা দেওয়ার চান্স কম। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বা এই বইগুলার পেজ কিন্তু অত্যন্ত সাদা, অত্যন্ত মোটা। যদি কোনো প্রকারে আপনাদের মনে হয় পেজের কোয়ালিটি খারাপ কোনো বইয়ের, তাহলে একটু মনে করবেন যে ওইটা নকল হতে পারে। তাহলে ওইটার সাথে একটু পাশের দোকানেও একটু খোঁজ করে দেখবেন বেসিক টু ম্যাজিক ম্যাথ আছে কিনা। ও আপনাকে কম দামে দিচ্ছে, কিন্তু নকল বই, নকল বই অনেক ভুল থাকে, অনেক কিছু থাকে। তো এই নকল বই থেকে কিন্তু দূরে থাকতে হবে, তাই না? একবারে পেজ কিন্তু অনেক অত্যন্ত উচ্চমানের পেজ, অত্যন্ত সাদা, অত্যন্ত মোটা মোটা কিন্তু পেজ গুলো। ঠিক আছে, এটা একটু দেখে নিয়েন আর কি যখন কিনবেন আপনারা। আর অনলাইনে কিনলে তো প্রবলেম নাই, রকমারি বা অন্যান্য আমাদের প্ল্যাটফর্ম থেকে কিনলেও সমস্যা নাই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে। ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।